দেখো একাদশ অধ্যায় আমরা আলোচনা করবো, তাই না? একাদশ অধ্যায়ের নাম কি? খনিজ সম্পদ ও জীবাশ্ম। এটা হলো জীবাশ্ম। জীবাশ্ম আমরা আলোচনা করবো। তো সেখানে আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা যাই। 1 নম্বরে, জৈব যৌগ কি? জৈব যৌগ যৌগ কি? উত্তর হলো কার্বনের যৌগকে জৈব যৌগ বলে। উত্তর কি? কার্বনের যৌগ হ্যাঁ, কার্বনের যৌগকে জৈব যৌগ বলে। জৈব যৌগ বলে। এটা হলো সংক্ষেপে কার্বনের যৌগকে কি বলে? জৈব যৌগ বলে। আচ্ছা, তাহলে এখন যদি বলি জৈব রসায়ন কি? জৈব রসায়ন কি? উত্তর কি হবে? সংক্ষেপ উত্তর হলো কার্বনের রসায়নকে জৈব রসায়ন বলে। কার্বনের রসায়নকে জৈব রসায়ন বলে। কার্বনের রসায়নকে জৈব রসায়ন বলে। জৈব রসায়ন বলে। কার্বনের রসায়নকে জৈব রসায়ন বলে। 2 3 জৈব যৌগের জনককে বা জৈব রসায়নের জনককে? জৈব রসায়নের জন্য রসায়নের জনককে? হু ইজ দ্য ফাদার অফ অর্গানিক কেমিস্ট্রি? জৈব রসায়নের ইংলিশ কি? অর্গানিক কেমিস্ট্রি। তাহলে ভোলার। উত্তর কি? ভোলা। ফ্রেডরিক ভোলার। সংক্ষেপে আমরা ভোলা লিখলাম। ভোলারকে জৈব রসায়নের জনক বলা হয়। জৈব রসায়নের জনক বলা হয়। ভোলারকে জৈব রসায়নের জনক বলা হয়। বুঝছো? এখন যদি বলি জৈব যৌগ কি কি মৌল দ্বারা গঠিত? জৈব যৌগ কি কি মৌল দ্বারা গঠিত? কি কি মৌল দ্বারা গঠিত? গঠিত। যেহেতু আমরা বারবার বলতেছি কার্বন, তাহলে কি হবে? সবার আগে কার্বন থাকতেই হবে। কার্বন না থাকলে জৈব যৌগ হবে না। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার আর এক্সতে হলো হ্যালোজেন। হ্যালোজেন। এই হ্যালোজেনের মধ্যে ব্র্যাকেটে হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই কয়টা মৌল নিয়ে জৈব যৌগ গঠিত। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন। হ্যালোজেনের মধ্যে কে কে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। মাত্র এই কটা মৌল নিয়ে জৈব যৌগ গঠিত। ক্লিয়ার? হ্যাঁ, সব জৈব যৌগটা এই কটা মৌল নিয়ে গঠিত। এখন আসো, জৈব যৌগের সংখ্যা কত? জৈব যৌগের সংখ্যা কত? সংখ্যা কত? জৈব যৌগের সংখ্যা কত? কেউ বলতে পারো? মাত্র এই কটা মৌল দিয়ে গঠিত, তাহলে জৈব যৌগের সংখ্যা কতগুলো হবে? উত্তর হলো 90 লক্ষের উপরে। 90 লক্ষের উপরে। হ্যাঁ, 90 লক্ষের উপরে। জৈব যৌগের সংখ্যা 90 লক্ষের উপরে। হাউ ইট ইজ পসিবল? কিভাবে এটি সম্ভব? এতগুলো মৌল, এ যাবত আবিষ্কৃত মৌল কয়টি? 118টি। তাহলে এই অজৈব যৌগের সংখ্যা কতগুলো হবে? 118টা মৌল মিলিয়ে গেলে সহ 118টা মৌল মিলিয়ে গঠিত জৈব যৌগের সংখ্যা কত? মানে অজৈব যৌগের সংখ্যা কত? এগুলো জৈব নয়, অজৈব যৌগের সংখ্যা কত? বলতে পারো সংখ্যা কত? মাত্র 90,000, 1 লক্ষেরও কম। উত্তর কি? মাত্র 90,000 বা 1 লক্ষেরও কম। 1 লক্ষের ও কম। 1 লক্ষেরও কম মনে থাকবে। মানে এগুলো কিন্তু থাকবে। টোটাল 118টা মৌল নিয়ে অজৈব যৌগ গঠিত। অজৈব যৌগেও কিন্তু কার্বন থাকবে। বুঝছো? কার্বন থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু জৈব যৌগে কি কার্বন অবশ্যই কি থাকতেই হবে। হ্যাঁ, তাহলে অজৈব যৌগের সংখ্যা মাত্র 90,000 আর জৈব যৌগের সংখ্যা মাত্র কি 90 লক্ষের উপরে। তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগতেছে না যে স্যার এই কয়টা মৌল নিয়ে কীভাবে এতগুলো সংখ্যা তৈরি করে? মানে যৌগ যুগের যে সংখ্যার যে আধিক্য বা প্রাচুর্যের কারণ কি? যৌগ যুগের সংখ্যাধিক্যের বা প্রাচুর্যের কারণ কি? এত বেশি সংখ্যা কেন? জৈব যৌগের প্রাচুর্যের কারণ কি? প্রাচুর্য মানে কি? সংখ্যাধিক্য। এত বেশি সংখ্যা কেন? প্রাচুর্যের কারণ কি? তো মূল কারণ যদি বলি আমি, 1 নাম্বার কারণ হলো ক্যাটিনেশন। উত্তর কি? ক্যাটিনেশন। ক্যাটিনেশনের কারণে জৈব যৌগের সংখ্যা খুব বেশি হয়। তা হোয়াট ইজ ক্যাটিনেশন? ক্যাটিনেশন কি? একই মৌলের বিভিন্ন দৈর্ঘ্যের শিকল গঠন করার ধর্মকে ক্যাটিনেশন বলে। কার্বনে শুধুমাত্র ক্যাটিনেশন ধর্ম আছে, অন্য কোনো মৌলের ক্যাটিনেশন ধর্ম নেই। আর একটা মৌলের আছে হালকা, সেটা হলো সিলিকন। সিলিকনের একটু ক্যাটিনেশন ধর্ম আছে, আর কার্বনের কি পুরোপুরি ক্যাটিনেশন ধর্ম আছে। মনে থাকবে? তাহলে ক্যাটিনেশন কি? একই মৌলের বিভিন্ন দৈর্ঘ্যের শিকল গঠন করার ধর্মকে, এই যে দেখো এইভাবে কার্বন কিন্তু কি করতে পারে? বিভিন্ন দৈর্ঘ্যের শিকল গঠন করতে পারে। এই যেমন 3টা দিলাম এখন হবে প্রপেন, 4টা দিলে হবে বিউটেন, 5টা দিলে পেন্টেন। এভাবে যত বাড়াবো এদিকে শিকল, শাখা শিকল সব হতে পারে। এই জন্য যৌগ যৌগের সংখ্যা কি হয়? বেশি হয়। 2 নাম্বার দেখো, 2 নাম্বার কারণ হলো সমানতা।
এই সমানতার কারণেও কি হয়, যৌগ যৌগের সংখ্যা অনেক বেশি হয়। সমানতা কি? সমানতার ইংলিশ হলো আইসোমারিজম। হোয়াট ইজ আইসোমারিজম? মানে সমান একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত। একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট যৌগের অণুকে পরস্পরে কি বলে? সমাণু বলে। একই আণবিক সংকেত হবে কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট কোনো যৌগের অণুকে পরস্পরের কি বলে? সমাণু বলে। আমরা ওইদিকে একটা সমাণুর উদাহরণ দেখি। যেমন যেমন দেখো C2H6O, এটা একটা যৌগ যার আণবিক সংকেত একই হবে কিন্তু গাঠনিক সংকেত কয়টা হবে? দুইটা হবে। দুইটা। এখান থেকে আমরা লিখতে পারি CH3CH2OH, এটা হলো ইথানল। আর লিখতে পারি ডাইমিথাইল ইথার। এই যে নামকরণ না জানলে হবে না, এটা হলো ইথানল, এটা অ্যালকোহল, আর এটা হলো ইথার। এই যে ইথারের কার্যকরী মূলক ও বন্ড ও, এটা মিথাইল, এটা মিথাইল। মিথেন থেকে একটা হাইড্রোজেন উঠে হয় মিথাইল। CH4 তে মিথেন না, যখন মিথেন থেকে একটি হাইড্রোজেন সরাবো তখন এটা নাম হবে মিথাইল। তোমরা এগুলো জানো কিনা আমি জানি না, এদের মিথাইল। তো এটাও মিথাইল, এটাও মিথাইল, মাঝখানে একটা ও, তাহলে ইথার, ডাই মিথাইল ইথার। আর এটা হলো ইথানল, যেটাকে আমরা মদ হিসেবে পান করি, অ্যালকোহল। মিথানলের পরেটা, এটা কিন্তু একটা অ্যালকোহল। আচ্ছা খেয়াল করো তো, এখানে কার্বন কয়টা? দুইটা। হাইড্রোজেন কয়টা? 3 আর 2 5 আর 6, এই 6টা। অক্সিজেন কয়টা? একটা। আবার এখানে দেখো তো, কার্বন 2টা, হাইড্রোজেন 6টা, অক্সিজেন একটা। দেখো একই আণবিক সংকেত কিন্তু দুইটা কি হয়ে গেল? আলাদা আলাদা। গাঠনিক সংকেত ইথানলের আলাদা হবে, ইথারের আলাদা হবে। ইথানলের গাঠনিক সংকেত যদি আমি দেখাই তাহলে খেয়াল করো, এটা হলো ইথানলের গাঠনিক সংকেত। ইথানল এইভাবে গঠিত হয়েছে, কার্বন এর যোজনী 4 মিলাবো, হাইড্রোজেনের যোজনী 1 মিলাবো, অক্সিজেনের 2 মিলাবো, তাহলে এটা হলো ইথানল। আর ইথারের গাঠনিক সংকেত যদি লিখি তাহলে এই যে ইথারের গাঠনিক সংকেত। দুইটার গাঠনিক সংকেতের মধ্যে মিল আছে? দুইটার গাঠনিক সংকেতের মধ্যে কোনো মিল নেই। এটার গাঠনিক সংকেত আলাদা, এটার গাঠনিক সংকেত আলাদা, কিন্তু দুইটারে আণবিক সংকেত এক। তাহলে এটাকেই আমি কি বলতেছি? সমানতা। এই সমানতার কারণেও যৌগ যৌগের সংখ্যা কি হয়? বেশি হয়। আচ্ছা সমানতার আমি আরেকটি উদাহরণ দিই, যেটা তোমাদের বই আছে। এটা সংকেত নাম হলো অ্যামোনিয়াম সায়ানাইড। N is for CaNO, অ্যামোনিয়াম সায়ানাইড। একে যদি আমি তাপ দেই তাহলে তৈরি হবে ইউরিয়া, NH2CO NH2। এই যে অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দিলাম, তৈরি হলো কি? এই যে ডেল্টাতে তাপ, তৈরি হলো ইউরিয়া। তাহলে অ্যামোনিয়াম সায়ানাইডের সমান হলো ইউরিয়া। দুইটারে আণবিক সংকেত দেখো, দেখো নাইট্রোজেন কয়টা? এখানে দুইটা। হাইড্রোজেন কয়টা? 4টা। এখানে হাইড্রোজেন দেখো 4টা, কার্বন একটা, অক্সিজেন একটা, কিন্তু এর গাঠনিক সংকেত আলাদা, ওর গাঠনিক সংকেত আলাদা। অ্যামোনিয়াম সায়ানাইডের গাঠনিক সংকেত কেমন? এই অ্যামোনিয়াম সায়ানাইডে নাইট্রোজেনের যোজনী হলো 5, নাইট্রোজেনের যোজনী কত? 5, এই 4টা হলো। এই কার্বনের যোজনী হলো 4, এই নাইট্রোজেনের যোজনী হলো 3, এই অক্সিজেনের যোজনী হলো 2, দেখো এই নাইট্রোজেনের 5। দেখো এটা অ্যামোনিয়াম সায়ানাইডের গাঠনিক। অ্যামোনিয়াম সায়ানাইডের এই নাইট্রোজেনের যোজনীও 5, এই নাইট্রোজেনের যোজনীও 5, এই কার্বনের যোজনী হলো 4, 1 2 3, এটা সহ 4, এই অক্সিজেনের যোজনী হলো 2। ক্লিয়ার? তাহলে এটা হলো অ্যামোনিয়াম সায়ানাইড। ইউরিয়ার গাঠনিক কেমন? ইউরিয়ার গাঠনিক হলো এইরকম। ইউরিয়াতে নাইট্রোজেনের যোজনী হলো 2, এই দেখো এখানে একটা H, এখানে একটা H, আবার কার্বন ডাবল বন্ড O, আবার নাইট্রোজেন, এদিকে একটা H, এদিকে একটা H। খেয়াল করো, এখানে একটা H, এখানে একটা কি? H। দেখো তো এই নাইট্রোজেনটা যোজনী কত হলো? 3 না? এই নাইট্রোজেনটা যোজনী 3 না? আবার এই কার্বনটার 1 2 3 4, অক্সিজেনটার আবার কত? 2। খেয়াল করলা? ভালো করে বোঝো। এই নাইট্রোজেনের যোজনী এখানে 5, 1 2 3 4 5। এই কার্বনের যোজনী হলো 4, 1 2 3 4। আবার এই নাইট্রোজেনের 5, 1 2 3 4 5, অক্সিজেনটা 2। তার মানে এই গাঠনিক আর এই গাঠনিকের মধ্যে মিল আছে? আলাদা, কিন্তু দুইটারে আণবিক সংকেত কিন্তু যোগ করে একই। তাহলে একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট যৌগের অণুকে পরস্পর কি বলে? সমান। এই সমানতা, এই ধর্মটাকে বলে কি? সমানতা বা আইসোমারিজম। সমাণু সৃষ্টির ধর্মকে সমানতা বলে। আর সমানতার কারণে যৌগ যৌগের সংখ্যা কি হয়? অনেক বেশি হয়। আমি সমানতার দুইটা উদাহরণ তোমাদের বই আছে, দুইটাই দিলাম। হ্যাঁ, ওকে। এখন আসো পলিমারকরণ। 3 নাম্বার কারণ কি? পলিমারকরণ। পলিমারকরণ। এই পলিমারকরণের কারণেও সমানতা, এই যৌগ যৌগের সংখ্যা অনেক বেশি। ক্ষুদ্রতম গাঠনিক এককে কি বলে? মনোমার। আর বৃহৎ অণুকে কি বলে? পলিমার। যেমন ইথিন হলো পলিথিনের মনোমার, আর ইথিনের পলিমার কি? পলিথিন। অনেকগুলো ইথিন একটা আরেকটার সাথে যুক্ত হয়ে তৈরি হয় পলিথিন। অনেকগুলো ভিনাইল ক্লোরাইড একটা আরেকটার সাথে যুক্ত হয় পলিভিনাইল ক্লোরাইড। অনেকগুলো প্রোপিন একটা আরেকটার সাথে যুক্ত হয় পলিপ্রোপিন। একদিকে আছে মনোমার, অন্যদিকে আছে কি? পলিমার। মনোমারের নাম হলো ইথিন, পলিমারের নাম হলো পলিথিন। মনোমারের নাম হলো প্রোপিন, পলিমারের নাম হবে পলিপ্রোপিন। মনোমারের নাম হলো ভিনাইল ক্লোরাইড, পলিমারের নাম হলো পলিভিনাইল ক্লোরাইড। বুঝছো? তো এই যে পলিমারকরণ, পলিমারকরণ মানে ক্ষুদ্র একক মিলে তৈরি হচ্ছে কি? পলিমার। এই তোমরা জানো যে সেলুলোজ একটা পলিমার, এর মনোমারের নাম কি? গ্লুকোজ। স্টার্চ বা কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট হলো একটা পলিমার, এর মনোমারের নাম কি? গ্লুকোজ। তার মানে অনেকগুলো গ্লুকোজ একটা আর একটার সাথে যুক্ত হয় স্টার্চ হয়, না হলে কি হয়? সেলুলোজ হয়। স্টার্চ হয়, না হয় কি হয়? সেলুলোজ। তাহলে সেলুলোজের মনোমারের নাম কি? গ্লুকোজ, আর গ্লুকোজের পলিমারের নাম কি? সেলুলোজ। তাহলে সেলুলোজ কি? একটি পলিস্যাকারাইড। সেলুলোজ কি? একটি পলিস্যাকারাইড। তাহলে এই পলিমারকরণ যৌগ যৌগের যে সংখ্যাধিক্য বা প্রাচুর্যের অন্যতম একটি কারণ হলো পলিমারকরণ। আমি 1 নাম্বার কারণ বলছি ক্যাটিনেশন, 2 নাম্বার কারণ বললাম সমানতা, 3 নাম্বার কারণ বললাম পলিমারকরণ। আর পলিমারকরণ সম্পর্কে এই অধ্যায়ে অনেক কিছু আছে।
পলিমারাইজেশন বিক্রিয়া দুই ধরনের আছে, সংযোজন পলিমারকরণ, ঘনীভবন পলিমারকরণ। আমরা ধীরে ধীরে এগুলোতে আসবো। 4, কার্বনের চতুর্যোজ্যতা, কার্বনের যোজনী 4 হওয়া, কার্বনের চতুর্যোজ্যতা বা কার্বনের যোজনী 4 হওয়া। এই কার্বনের যোজনী 4 হওয়াটাও যৌগযুগের সংখ্যাধিক্যের একটি কি কারণ। আমরা পরবর্তীতে এগুলো জানবো। এখন আসো আমরা পরের একটি প্রশ্নতে আসি। সর্বপ্রথম প্রস্তুতকৃত যৌগযুগের নাম কি? সর্বপ্রথম প্রস্তুতকৃত জৈব যৌগের নাম কি? জৈব যৌগের নাম কি? কে বলতে পারো? সর্বপ্রথম কোন জৈব যৌগ প্রস্তুত হয়েছে? অ্যালকেন। না, শোনো, এর আগে একটা মতবাদ ছিল, যে মতবাদকে বলা হয় প্রাণ শক্তি মতবাদ, ইংলিশে বলে ভাইটাল ফোর্স থিওরি। এই প্রাণ শক্তি মতবাদের প্রবক্তা বা জনক হলেন বার্জেলিয়াস। যিনি কি বলছিলেন? বার্জেলিয়াস বলছে যে জৈব যৌগকে কোনোদিনও পরীক্ষাগারে তৈরি করা সম্ভব হবে না। এটাকে বলা হয় প্রাণ শক্তি মতবাদ বা ভাইটাল ফোর্স থিওরি। এ মনে করো বার্জেলিয়াস এ কি বলছে? যে জৈব যৌগকে কোনোদিন পরীক্ষাগারে তৈরি করা, ল্যাবরেটরিতে তৈরি করা যাবে না। কিন্তু ফ্রেডরিক ভলার উনি একদিন ল্যাবে কাজ করতেছিলেন, উনি অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দিলেন, ইউরিয়া তৈরি হয়ে গেল ওনারা জানতে। হ্যাঁ, এই তো জৈব যৌগ পরীক্ষাগারে তৈরি হলো, যেখানে কার্বন আছে, ইউরিয়াতে কার্বন আছে না নেই? আছে। তাহলে এটা একটা জৈব যৌগ। উনি কাজ করতেছিলেন অ্যামোনিয়াম সায়ানাইড নিয়ে, অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দিয়েছে, কি তৈরি হয়েছে? ইউরিয়া। তাহলে প্রাণ শক্তির মতবাদ কি প্রমাণিত হলো? ভুল। ভোলা বলতেছে বার্জেলিয়া সাহেব আপনি তো ভুল বলছেন, যে জৈব যৌগকে কোনোদিনও পরীক্ষাগারে তৈরি করা যাবে না। এই তো জৈব যৌগ পরীক্ষাগারে তৈরি হয়ে গেল। এই জন্য সর্বপ্রথম প্রস্তুতকৃত জৈব যৌগের নাম হলো ইউরিয়া। আর ইনি যেহেতু প্রথম জৈব যৌগকে ল্যাবে তৈরি করলেন এবং এনার অবদান জৈব যৌগের সবচেয়ে বেশি, এই জন্য ভোলাকে বলা হয় জৈব রসায়নের জনক। তাহলে সর্বপ্রথম প্রস্তুতকৃত জৈব যৌগের নাম কি? ইউরিয়া। ইউরিয়া কে প্রস্তুত করেন? ফ্রেডরিক ভোলা। জৈব রসায়নের জনক কে? ভোলা। আমি কিন্তু এতক্ষণ ভূমিকা টানতেছি, এখনো অধ্যায় শুরু করিনি, জৈব যৌগের সম্পর্কে ধারণা দিচ্ছি। তাহলে সর্বপ্রথম প্রস্তুতকৃত জৈব যৌগের নাম হলো ইউরিয়া। আর ইউরিয়া কি একটা জানো তোমরা? ফার্টিলাইজার, সার। ওই যে সাদা দানার মতো হুমকি কি ইউরিয়া, এর সংকেত তো আমি একটু আগে শেখালাম, NH2CO NH2, অ্যামোনিয়াম কার্বনেট থেকে ইউরিয়া তৈরি হয়। আর ইউরিয়া তৈরির প্রধান কাঁচামাল হলো অ্যামোনিয়া গ্যাস, অ্যামোনিয়া। হ্যাঁ, ওকে। তাহলে এই যে ইউরিয়াতে কার্বন আছে, তাহলে এটা কি একটি জৈব যৌগ। এই যে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এগুলো দিয়ে তো তৈরি হয়েছে, অন্য কোনো মৌল এখানে নাই। ক্লিয়ার? তাহলে এটা একটি জৈব যৌগ। আচ্ছা, এখন আসো তাহলে প্রাণশক্তি মতবাদ আমরা শিখলাম। এটি কে দিচ্ছেন? বার্জেলিয়াস। উনি কি বলছেন? যে জৈব যৌগকে কোনোদিনও পরীক্ষাগারে তৈরি করা সম্ভব হবে না। আর সর্বপ্রথম প্রস্তুতকৃত জৈব যৌগের নাম ইউরিয়া। কে তৈরি করেন? ভোলার। এই জন্য ওনাকে কি বলা হয়? জৈব রসায়নের জনক বলা হয়। এখন আমরা এই বইটাতে একটু শুরু করব, সেখানে যেয়ে দেখি কার্বোহাইড্রেট কি। কার্বোহাইড্রেট কি? কার্বোহাইড্রেট মানে তোমরা জানো কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, এই তিনটা মৌল দ্বারা গঠিত যৌগ হবে, যেখানে কার্বনের, হাইড্রোজেনের আর অক্সিজেনের রেশিও মানে অনুপাত হবে 1:2:1, 1:2:1, এটাকে বলবো কার্বোহাইড্রেট। কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের দ্বারা গঠিত যৌগ, যেখানে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত হবে 1:2:1 রেশিও। যেমন ধরো গ্লুকোজ C6H12O6, 6 দিয়ে ভাগ করো তো, এটা 1, এটা 2, এটা 1। তাহলে এই গ্লুকোজ হলো একটি কার্বোহাইড্রেট। গ্লুকোজ হলো কি? কার্বোহাইড্রেট। যেখানে কি কি থাকবে? কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে, অনুপাত হবে 1:1। ক্লিয়ার? এখন হাইড্রোকার্বন কি? কার্বোহাইড্রেট আলাদা, হাইড্রোকার্বন আলাদা। হাইড্রোকার্বন কি? এটা তোমাদের সবার পারার কথা। কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত দ্বিমৌল যৌগগুলোকে হাইড্রোকার্বন বলে। দেখো, কার্বন ও হাইড্রোজেন, কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত দ্বিমৌল, দুইটা মৌল ছাড়া অন্য কোনো মৌল থাকবে না, শুধু কার্বন থাকবে আর কি হাইড্রোজেন থাকবে। দ্বিমৌল যৌগগুলোকে বা যৌগকে হ্যাঁ কি বলে? হাইড্রোকার্বন বলে। হাইড্রোকার্বন বলে। যেমন আমরা হাইড্রোকার্বনের একটি উদাহরণ দিই, যেমন হলো মিথেন CH4, শুধু কার্বন আর হাইড্রোজেন, অন্য কোনো নেই। ইথেন C2H6, প্রপেন C3H8। তাহলে এই যে মিথেন, ইথেন, প্রপেন এগুলো হলো হাইড্রোকার্বন। তা হাইড্রোকার্বনকে আমরা ভাগ করবো, এটা সবাই কিন্তু অ্যালকেন। সবাই কি? অ্যালকেন। কেন অ্যালকেন? একটা সাধারণ সংকেত আছে CnH2n+2। যদি কোনো হাইড্রোকার্বনের এই থাকে সংকেত, সাধারণ সংকেত, তাহলে সেটা হবে অ্যালকেন। এখানে এনের মান আমি কি বসাইছি? 1 যদি বসাই তাহলে হবে মিথেন, কার্বন একটা, হাইড্রোজেন দেখো 4টা। এনের মান যদি 2 বসাই তাহলে কার্বন কয়টা হবে? 2টা, হাইড্রোজেন কয়টা হবে? 2 এই 6টা। যদি এনের মান 3 বসাই তাহলে কি হবে? কার্বন 3টা, হাইড্রোজেন 3 × 6 আর 2 8টা। তাহলে এই সংকেত যার মধ্যে থাকবে তারা সবাই হবে অ্যালকেন। আর অ্যালকেনগুলোকে বলা হয় প্যারাফিন।
প্যারাফিন শব্দের অর্থ আসক্তিহীন, আকর্ষণহীন। এটা কারোর সাথে সহজের মতো যুক্ত হতে চায় না। এটা একটা শক্তিশালী বন্ধন দ্বারা কার্বন কার্বন একে অপরের সাথে কি থাকে, যুক্ত থাকে। এই বন্ধনগুলো সাধারণত ভাঙতেও চায় না এবং অন্য কারোর সাথে যুক্ত হতে চায় না। এই জন্য অ্যালকেনগুলোকে কি বলে, প্যারাফিন বলে। তা হাইড্রোকার্বনের আমরা একটু শ্রেণী বিভাগ করার চেষ্টা করি। ওকে, আচ্ছা, হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বনগুলোকে আমরা ভাগ করতে পারি। দেখো, হাইড্রোকার্বনকে যদি আমরা ভাগ করি তাহলে কিছু করতে পারি সম্পৃক্ত হাইড্রোকার্বন, কিছু আমরা করতে পারি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন যেগুলোতে কার্বন কার্বন এক বন্ধন থাকে সেগুলো হলো সম্পৃক্ত। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেগুলো দ্বিবন্ধন আর তিন বন্ধন থাকতে পারে, তাই না? অ্যালকিন আর অ্যালকাইন, এগুলো হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ক্লিয়ার? এখন কিছু হাইড্রোকার্বন হতে পারে অ্যারোমেটিক, কিছু হাইড্রোকার্বন হতে পারে অ্যালিফ্যাটিক। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনে কোনো বেনজিন বলয় থাকবে না, কিন্তু অ্যারোমেটিক হাইড্রোকার্বনে আবার কি একাধিক বেনজিন বলয় থাকবে। অ্যারোমেটিক হলে সেটা হবে অসম্পৃক্ত, মানে ওখানে কিন্তু দ্বিবন্ধন থাকবে, বুঝছো? অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এখন অ্যারোমেটিক হাইড্রোকার্বনের আবার ভাগ আছে, কার্বোসাইক্লিক আছে, হেটেরোসাইক্লিক আছে, অনেকগুলো ভাগ আছে, অনেকগুলো কি আছে, ভাগ আছে। তোমাদের ছোট ক্লাসে অত বেশি জানা লাগবে না। তোমরা যদি আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো এলিফ্যাটিক আর একটা কি অ্যারোমেটিক। এলিফ্যাটিক হাইড্রোকার্বন আর একটা হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন, দুইটার সাথে হাইড্রোকার্বন কথাটা আছে। এলিফ্যাটিকের সাথে হাইড্রোকার্বন আছে, অ্যারোমেটিকের সাথে কি হবে, হাইড্রোকার্বন কথাটা থাকবে, যেহেতু আমি হাইড্রোকার্বনকেই ভাগ করছি। এখন আসলে এলিফ্যাটিক শব্দের অর্থ কি, চর্বিজাত। গ্রিক শব্দ এলিফার থেকে আছে এলিফ্যাটিক। এলিফ্যাটিক শব্দের অর্থ কি, চর্বিজাত। আর অ্যারোমেটিক গ্রিক শব্দ অ্যারোমা থেকে আসছে অ্যারোমেটিক, সুগন্ধযুক্ত। তো পারছে, অ্যারোমেটিক হলো সুগন্ধযুক্ত যৌগ আর এলিফ্যাটিক হলো চর্বিজাত যৌগ। এই এলিফ্যাটিক হাইড্রোকার্বনে আমরা যদি ভাগ করি, এই পাবো সম্পৃক্ত আর একটা পাবো অসম্পৃক্ত। সম্পৃক্ত এলিফ্যাটিক হাইড্রোকার্বন আর একটা কি পাবো, অসম্পৃক্ত এলিফ্যাটিক হাইড্রোকার্বন। এদিকে পাবো অসম্পৃক্ত। সম্পৃক্ত এলিফ্যাটিক হাইড্রোকার্বন এটাতে ভাগ, তাহলে এটা কি হবে, অসম্পৃক্ত এলিফ্যাটিক হাইড্রোকার্বন। ক্লিয়ার? সম্পৃক্ত এলিফ্যাটিক হাইড্রোকার্বনের উদাহরণ হলো অ্যালকেন, যার সাধারণ সংকেত আমি বললাম CnH2n+2। আর অসম্পৃক্ত এলিফ্যাটিক হাইড্রোকার্বনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো অ্যালকিন আর একটা হলো অ্যালকাইন। অ্যালকিন আর অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n, আর একটা হলো অ্যালকাইন। CnH2n+1 হ্যাঁ, এই CnH2n-2, CnH2n-2 সাধারণ সংকেত মুখস্থ করবা। এটা অ্যালকিন, এটা অ্যালকাইন। এখন যদি বলে অ্যালকিন কাকে বলে, যে সমস্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, কমপক্ষে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, তাদেরকে বলবো আমরা অ্যালকিন। তো অ্যালকিনের উদাহরণ কি, যেমন ইথিন C2H4, এর মান 2 বসাও, তাহলে 2 2 4। প্রপিন C3H6, এটা ইথিন, এটার নাম হলো প্রপিন। এই নাম না জানলে কিন্তু হবে না। হ্যাঁ, মিথিন হয় না কেন, কার্বন কার্বন তো, মিথিনে কার্বন কয়টা, একটা। কার্বন কমপক্ষে 2টা কার্বন থাকতে হবে এবং মাঝখানে একটা দ্বিবন্ধন থাকতে হবে। মিথেন এখানে হবে, এটা তো কার্বন একটা এবং একক বন্ধন, বুঝছো? এই মিথেন, ইথেন, প্রপেন এগুলো হলো কি, অ্যালকেন। আর হলো অ্যালকিন, মিথিন, ইথিন, প্রপিন। মিথিন হয় না, আমি বললাম ইথিন আর প্রপিন। ক্লিয়ার? আর অ্যালকাইন যেমন ইথাইন C2H2, ইথাইনের অপর নাম অ্যাসিটিলিন না, ওখানে তো কার্বন মিনিমাম 2টা লাগবে, আর 2 কার্বনের মাঝখানে একটা 3 বন্ধন লাগবে। এই যে ইথাইনের কাঠানি কেমন দেখো, এই যে কার্বন কার্বন 2টা কার্বন, মাঝখানে একটা 3 বন্ধন। এই দেখো, কার্বন 2টা, হাইড্রোজেন 2টা, এটা হলো ইথাইন। এর অপর নাম হলো অ্যাসিটিলিন। ইথাইনের অপর নাম কি, অ্যাসিটিলিন বা ইথাইন। ওকে, এই তো। তাহলে এটা হলো অ্যালকাইন, যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন কমপক্ষে একটি 3 বন্ধন থাকে, তাদেরকে বলবো আমরা অ্যালকাইন। যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন কমপক্ষে একটি দ্বিবন্ধন থাকে মাঝখানে, 2 কার্বনের মাঝখানে, তাদেরকে বলে অ্যালকিন। যেমন এটা হলো ইথিন, এটি উচ্চারণ হবে ই, এটাতে উচ্চারণ হবে আইন, এটাতে উচ্চারণ হবে এন। অ্যালকেনগুলোকে বলা হয় প্যারাফিন, অ্যালকিনগুলোকে বলা হয় অলিফিন। গ্রিক শব্দ অলিফার, ওয়েল ফর্মিং। অলিফিন শব্দের অর্থ কি, ওয়েল ফর্মিং বা তেল প্রস্তুতকারী। দেখো, অলিফিন কথাটা পাবা তোমাদের বই, তো অলিফিন থেকে আসছে অলিফা। হ্যাঁ, তাহলে অ্যালকিনগুলো সবাই হলো ওয়েল ফর্মিং বা তেল উৎপাদনকারী, আর এটা হলো অ্যালকাইন। অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে আমরা ভাবে ভাগ করতে পারি, বদ্ধশীতল অ্যারোমেটিক হাইড্রোকার্বন। হ্যাঁ, বুঝছো? আর একটা হলো কি, মুক্ত শীতল। হ্যাঁ, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, মানে আমরা এইভাবে বলবো, এটা হলো কার্বোসাইক্লিক, এটা হেটেরোসাইক্লিক। অ্যারোমেটিকের অত কিছু তোমাদের জানতে হবে না, যেহেতু এটা এসএসসি লেভেল। এই যে এসএসসি লেভেলে আমরা অত কিছু না জানি, আমরা যেমন ধরো বেনজিন C6H6, বেনজিন, এই যে বেনজিন হলো একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তারপরে হলো ফেনল, এই দেখো, একটা মাত্র একটা দ্বিবন্ধন, একান্তরিত দ্বিবন্ধন, এটা হলো বেনজিন। ফেনল হলে এটা ক্লোরোবেনজিন, এই ফেনলের গাঠনিক সংখ্যা ফেনল কি, তাহলে ফেনলের অপর নাম কার্বলিক অ্যাসিড। এটা গ্রামীগঞ্জে সাপ তাড়ানোর কাজে ব্যবহার হয়। ফেনল, বেনজিন, এগুলো হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। কেন, এদের সুগন্ধ আছে, একান্তরিত দ্বিবন্ধন আছে। হ্যাঁ, একান্তরিত কি আছে, দ্বিবন্ধন আছে। এটা সবাই কিন্তু অসম্পৃক্ত।
বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ কেন, যদি প্রশ্ন আসে তখন আমরা ওইভাবে পড়াবো, ঠিক আছে। আর এটা কিন্তু ফেনল, এর অপর নাম হলো কার্বলিক অ্যাসিড। এটি গ্রামে গন্ধে সাপ তাড়ানোর কাজে ব্যবহার করা হয়। ঘরের কোণে যদি ফেনলের বোতলের মুখটা খুলে রাখা যায়, ফেনলের গন্ধে সাপ আসে না। ফেনলের গন্ধে কি আসে না? সাপ আসে না, বুঝছো। ডেটল একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ডেটল কি? একটি শক্তিশালী অ্যান্টিসেপটিক, জীবাণুনাশক। দেখতে কি শক্তিশালী অ্যান্টিসেপটিক বা জীবাণুনাশক। ক্লিয়ার? তাহলে এখন আসো বই থেকে যদি আমরা একটু যাই, বইয়ে দেখো প্রথমে বলা আছে জীবাশ্ম জ্বালানি, ফসিল ফুয়েল, আর আছে একটা বায়ো ফুয়েল। আচ্ছা, কয়লা, প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম, এই তিনটাকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। এই লাইনটা তোমাদের মুখস্থ করতে হবে। কয়লা, প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়ামকে একত্রে জীবাশ্ম জ্বালানি বলে। এই পেট্রোলিয়াম, পেট্রো শব্দের অর্থ পাথর, আর ওলিয়াম শব্দের অর্থ হলো তেল। তাহলে পেট্রোলিয়াম শব্দের অর্থ পাথরের তেল, পাথরের ক্রুড অয়েল বলে বা লিকুইড গোল্ড বলে, তরল সোনা। পেট্রোলিয়ামকে কি বলা হয়? ক্রুড অয়েল, অপরিশোধিত তেল বা তরল সোনা, পাথরের তেল, পেট্রোলিয়াম। ওকে, তাহলে হোয়াইট গোল্ড বলা হয় চিংড়িকে, আর গোল্ডেন ফাইবার বলা হয় পাটের হাঁসকে। পেট্রোলিয়ামকে কি বলে? তাহলে লিকুইড গোল্ড, তরল সোনার সাথে একে তুলনা করা হয়। বুঝছো? এই যে অকটেন, ডিজেল, কেরোসিন, হ্যাঁ কইছো না, পেট্রোল, এগুলা ছাড়া তো আমরা চলতে পারবো না। যানবাহন চলবে না, অফিস আদালত চলবে না, কলকারখানা চলবে না। জ্বালানি, এই জ্বালানির জন্য ওই বাইরের দেশগুলোতে, আমেরিকান মানে তোমার আরব দেশগুলা, সৌদি আরব, অন্যান্য দেশগুলোতে প্রচুর এই পরিমাণে কি আছে, জ্বালানি আছে। ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল, ওটাকে রিফাইন করে আলাদা আলাদা করে, গ্যাসোলিন আলাদা করে, পেট্রোল আলাদা করে, ন্যাপথলিন আলাদা করে, কেরোসিন আলাদা করে আছে। হ্যাঁ, আমরা ওটা পড়বো। এখন আসো, জুও প্লাঙ্কটন কি? পানিতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র ছোট প্রাণীকে বলা হয় জুও প্লাঙ্কটন। এই লাইনটা মুখস্থ করবা। আর ফাইটোপ্লাঙ্কটন কি? পানিতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র শৈবাল বা উদ্ভিদ প্লাঙ্কটনকে ফাইটোপ্লাঙ্কটন বলে। ফাইটো শব্দের অর্থ হলো উদ্ভিদ, আর জুও শব্দের অর্থ হলো প্রাণী। তা পানিতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র ছোট প্রাণী প্লাঙ্কটনকে বলা হয় জুও প্লাঙ্কটন, আর পানিতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ প্লাঙ্কটনকে কি বলে? ফাইটোপ্লাঙ্কটন। যেমন শৈবাল হলো উদ্ভিদ, শৈবাল বা শ্যাওলা যেটা বলে অ্যালজি। ক্লিয়ার? তাহলে পানিতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ প্লাঙ্কটনকে ফাইটোপ্লাঙ্কটন বলে। ফাইটো মিন্স হলো প্ল্যান্ট, ফাইটো শব্দের অর্থ কি? প্ল্যান্ট, আর প্ল্যান্ট মানে উদ্ভিদ। আর জু থেকে আসছে জুলজি, জু মানে চিড়িয়াখানা না, জুলজি হলো প্রাণী বিজ্ঞান। তো জুও ওখান থেকে আসছে, জুও প্লাঙ্কটন। পানিতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী প্লাঙ্কটনকে জুও প্লাঙ্কটন বলে। এখন আসো প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল গ্যাস কি? প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল গ্যাস, এইটুকু আবার সব মনে রাখবা। জীবাশ্ম জ্বালানির মূল উৎস হলো জীবদেহ, মানে উদ্ভিদ বা প্রাণী, উদ্ভিদ বা কি প্রাণী। তাই সকল জ্বালানির মূল উপাদান হলো কার্বন এবং কার্বনিক যৌগ। দেখো, জীবাশ্ম জ্বালানির মূল উৎস হলো জীবদেহ, তাই সকল জ্বালানির মূল উৎস কি হবে? মূল উপাদান হবে কার্বন অথবা কার্বনের জৈব, কার্বন অথবা কার্বনের জৈব, তো আমরা বললাম। আর বাংলাদেশের হরিপুরে গ্যাস ক্ষেত্র, প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র পাওয়া যায়, যেখানে পেট্রোলিয়াম। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন, যেখানে 99.99% মিথেন থাকে, আর অন্যান্য দেশে 80% মিথেন। প্রাকৃতিক গ্যাসের যদি আমরা পার্সেন্টেজটা দেখি, মিথেন অন্যান্য দেশে 80%, ইথেন C2H6, ইথেন এটা হলো 7%, প্রপেন C3H8, প্রপেন 6%, বিউটেন C4H10, বিউটেন এবং তার সাথে আইসোবিউটেন, এই দুইটা মিলে 4%, বিউটেন প্লাস আইসোবিউটেন। পেন্টেন C5H12 হলো পেন্টেন, এটা হলো মাত্র 3%। তো সবগুলো মিলে যোগ করে দেখো, তোমার 100%, 99% বা 100% হয়ে যাচ্ছে। এটা 7 3 10 না, আর 10 প্লাস 80 আর 10 10 20 কত হলো? 100%। তাহলে প্রাকৃতিক গ্যাসের যে উপাদানগুলো থাকে তাদের শতকরা সংযুক্তি, প্রাকৃতিক গ্যাসের যে উপাদানগুলো থাকে তাদের শতকরা সংযুক্তি। মিথেন অন্যান্য দেশে 80%, ইথেন 7%, প্রপেন 6%, বিউটেন ও আইসোবিউটেনের সংকেতটা আমি তোমাদের পরে শেখাবো, এটা হলো 4%, পেন্টেন 3%, টোটাল 100%। টোটাল করছি এটা আমি, টোটাল কত? টোটাল হলো 100%। ক্লিয়ার রে? তাহলে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস ভালো নাকি অন্যান্য দেশের প্রাকৃতিক গ্যাস ভালো? বাংলাদেশটা ভালো, কেন? ওখানে 99.99%ই মিথেন, অন্যান্যগুলো কম। তো মিথেন যত বেশি থাকবে তত জ্বালানির মানটা ভালো হবে, উৎকৃষ্ট হবে, কারণ এটা মিথেন হলো ছোট্ট হাইড্রোকার্বন, এগুলো বড় হাইড্রোকার্বন, বড় চেন হবে, আর এটা ছোট হাইড্রোকার্বন। বড় বড় হাইড্রোকার্বনগুলোকে ভেঙে ভেঙে যত ছোট হাইড্রোকার্বনে পরিণত করা যাবে তত কিন্তু জ্বালানির মানটা উৎকৃষ্ট হবে, উৎকৃষ্ট মানে ভালো হবে। ক্লিয়ার? তাহলে আমরা এটুকু প্রাকৃতিক গ্যাসের শতকরা সংযুক্তি শিখলাম, প্রাকৃতিক গ্যাসের শতকরা সংযুক্তি শিখলাম। এখন এই যে পেট্রোলিয়ামের আংশিক পাতন, এটা তোমরা পড়ে নিবা। পেট্রোলিয়ামের আংশিক পাতন এই সবটা ঝরঝর করে মুখস্থ করতে হবে। এখানে কয়েকটা জিনিস মুখস্থ করতে হবে, যে ক্রুড অয়েল এই দিক দিয়ে আসতেছে, অপরিশোধিত তেল, হ্যাঁ। তারপরে এই যে দেখো ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল, একে বলা হয় পেট্রোলিয়াম, খনি থেকে সরাসরি যে তেলটা আসে খনি থেকে। তারপরে এটাকে আংশিক পাতন কলামের সাহায্যে আংশিক পাতন করে আলাদা আলাদা করা হচ্ছে, 1 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পেট্রোলিয়াম গ্যাস আলাদা হবে। পেট্রোলিয়াম গ্যাসকে সংক্ষেপে বলে এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি। আর গ্যাসোলিনের অপর নাম হলো পেট্রোল। এই এলপিজি এর মোট যে পেট্রোলিয়াম আছে তার মধ্যে শতকরা 2 ভাগ,
মোট পেট্রোলিয়ামের মধ্যে শতকরা কয় ভাগ এলপিজি? 2 ভাগ। হ্যাঁ, এলপিজি দেখো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এর টেম্পারেচার মানে কত তাপমাত্রায় স্ফুটনাঙ্ক? 20 থেকে 0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। স্ফুটনাঙ্ক কি জানো? যে তাপমাত্রায় কোনো তরল ফোটে সেটাকে বলা হয় ওই তরলের স্ফুটনাঙ্ক। আর গলনাঙ্ক কি? যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে, গলে তাকে কঠিন যে তাপমাত্রায় গলে সেটা হবে ওই কঠিনের গলনাঙ্ক, আর তরল যে তাপমাত্রায় ফোটে সেটা হবে ওই তরলের স্ফুটনাঙ্ক। তোমরা যেমন জানো বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। তা পানি কিন্তু তরল, এটা ফুটে বাষ্প হয়ে যাচ্ছে, এই জন্য এটা হলো স্ফুটনাঙ্ক। আর বরফ কিন্তু কঠিন, ওটা গলে পানি হয়ে যাচ্ছে, তাহলে এটা হলো গলনাঙ্ক। আর গলনও হলো একটা প্রক্রিয়া, স্ফুটনও হলো একটা প্রক্রিয়া। আর গলনাঙ্ক হলো একটা টেম্পারেচার, স্ফুটনাঙ্ক হলো একটা টেম্পারেচার বা তাপমাত্রা। তো এলপিজি এর মধ্যে কার্বন সংখ্যা থাকবে 1 থেকে 4, যে এলপিজি বা পেট্রোলিয়াম গ্যাসের কার্বন সংখ্যা থাকবে কি 1 থেকে 4 পর্যন্ত। তার মানে কারা কারা? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। কার্বন একটা থাকলে হয় মিথেন, দুইটা থাকলে হয় ইথেন, তিনটা থাকলে হয় প্রোপেন, চারটা থাকলে হয় বিউটেন। এই ছকটা তোমরা পড়ছো কিনা এখানে আছে, এটাকে সবার আগে মুখস্থ করতে হবে ঝরঝর ঝরঝর। এই দেখো মিথেন, এই হাইড্রোকার্বন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন। এই 10টা হাইড্রোকার্বন বা অ্যালকেনের নাম তোমাদের ঝরঝর মুখস্থ করতে হবে। আর এই হলো চেন, এগুলো চেন সংকেত, শিকল বা চেন। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন। এক নিঃশ্বাসে মুখস্থ করে ফেলবে। যদি নামগুলো মনে থাকে তারপরে তোমরা সংকেতগুলো প্র্যাকটিস করবে। প্রতিবারে ওই একটা করে মিথিলিনমূলক বাড়বে, প্রতিবারে একটা করে কি বাড়বে? মিথিলিনমূলক। মিথিলিনমূলক কিছু তোমরা জানো? বন্ড, CH2 বন্ড, এই মূলকটা প্রতিবারে বাড়বে। খেয়াল করো মিথেন। এখন ইথেন আমি লিখবো, ইথে লিখলে মিথিলিনমূলক বাড়াবো, তাহলে কি হবে? CH3CH2H, যদি আর একটা দিই এটা কার্বনের সাথে। খেয়াল করো তো এইটা সহ এটা CH4 কিনা? এইটা আর এইটা মিলে CH4 না? তাহলে যদি এইটার এটা মিলে CH4 হয় তাহলে বাড়লো কি? CH2 বাড়লো CH2, CH2 বন্ড CH2। এই মূলকটার নাম হলো মিথিলিন মূলক। মিথিলিন মূলক। মূলক প্রতিবারে একটা করে মিথিলিন মূলক বাড়বে পাশাপাশি সদস্যের মধ্যে। তাহলে এটাকে সাথে একসাথে যদি লিখি তাহলে কি হলো? CH3 বন্ড CH3। আসলে এখানে যদি আগের একটা এইজ আছে তাহলে বাড়লো CH2। তাহলে পরেরটাতে যদি এটা হলো তো ইথেন, প্রোপেন যদি লিখি তাহলে কি হবে? CH3 CH2 CH3। এটা যদি ইথেন হয় আর এটা যদি প্রোপেন হয় তাহলে মাঝখানে কি বাড়লো? CH2 বন্ড CH2 বন্ড, তার মানে মিথিলিন মূলক। এখন বিউটেন যদি লিখি তাহলে কি হবে? CH3 CH2 CH2 CH3। এখন প্রোপেন আর বিউটেনের মধ্যে কি পার্থক্য? এই পর্যন্ত আগেরটুকু না? বাল্য তাহলে একটি মিথিলিনমূলক। পরের বারের সদস্য দেখো প্রতিবারে একটা করে মিথিলিনমূলক বাড়তেছে, এখানে সে একটা মিথিলিনমূলক এখানে বেশি, এটা সেখানে একটা মিথিলিনমূলক বেশি, তার সে আবার একটা মিথিলিনমূলক কি বেশি। তাহলে মিথিলিনমূলক তোমরা চিনবা, পাশাপাশি সদস্যের মধ্যে মিথিলিনমূলকে পাতা হবে। এটা একটা সমগোত্রীয় শ্রেণী। অ্যালকেন কি? অ্যালকেন হলো একটি সমগোত্রীয় শ্রেণী যাদের একই গাঠনিক সংকেত এবং একই একটা নির্দিষ্ট সংকেত দ্বারা তৈরি করা যাদের ধর্ম বিক্রিয়া গঠন মোটামুটি কি একই রকম, যাদের একটা নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে, তারা হলো পরস্পরের সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে আমরা আলোচনা করব পরে। এখন আসো তোমাদের কয়েকটা মূলক না জানলে হবে না, এই মূলক কয়টা তোমাদের জানাই, আমি এটা রসায়নটা আজকে বিদায় দিই আজকের মধ্যে। দেখো মিথেন থেকে যদি একটি হাইড্রোজেন সরাই প্রথমে, তখন আমি বললাম যে এটা হলো মিথাইল। এটার নাম কি? মূলক মুখস্থ না থাকলে রসায়ন পারা যাবে না, এটার নাম হলো মিথাইল মূলক। যার যত মূলক প্র্যাকটিস থাকবে, এই যে বন্ডটা থাকার কারণে এটা মূলক হলো, তাহলে মিথাইল মূলকের যোজনীয় এক। ইথাইল মূলক, ইথেন হলো C2H6 না? সেখান থেকে একটা হাইড্রোজেন সরাবো, C2 তাহলে H5, এটা হলো ইথাইল মূলক। কি মূলক? ইথাইল মূলক। ইথাইল মূলককে যদি আমি চেন বানাই তাহলে হবে এরকম CH3 CH2 বন্ড, ওকে ইথাইল মূলক। এইটার এটা একই কিনা যোগ করে দেখো, কার্বন 2টা হাইড্রোজেন 5টা, তারপর একটা বন্ড। তারপরে প্রোপাইল মূলকটা মুখস্থ করতে হবে, C3H7 বন্ড, এটা হলো প্রোপাইল মূলক। কি মূলক? প্রোপাইল। প্রোপাইল মূলক। তোমাদের যদি আগে থেকে এগুলো ধারণা না থাকে তাহলে কিন্তু আমি অন্তত নিয়ে যেতে পারতাম। আচ্ছা একটু ধারণা আছে, বুঝতে পারতেছো, সারা দেখা যাচ্ছে রেসপন্স ভালো, এটা প্রোপাইল মূলক। একে যদি আমি চেন করে দিই তাহলে CH3 CH2 CH2 বন্ড, দেখো তো যোগ করো, কার্বন 3টা হাইড্রোজেন আবার 7টা, তাহলে এটা প্রোপাইল। এটা দেখলে দেখার সাথে সাথে বলতে হবে প্রোপাইল, এটা দেখার সাথে সাথে বলতে হবে ইথাইল, এটা দেখার সাথে সাথে বলতে হবে মিথাইল। যদি বলতে পারো তাহলে তুমি মূলক চেনো, আর যদি বলতে না পারো তাহলে তুমি মূলক চেনো না। যেমন ধরো আমি এখন এটা লিখবো CH3Cl, তাহলে এটার নাম কি হবে? মিথাইল ক্লোরাইড। ক্লোরাইড। CH3Br, তাহলে কি নাম হবে? মিথাইল ব্রোমাইড। CH3I, মিথাইল আয়োডাইড। CH3OH, মিথাইল অ্যালকোহল, মিথানল, এটার নাম কি হবে তখন? মিথানল। এই বাবা এখন দেখো C2H5 কি ইথাইল না? এর সাথে ক্লোরিন দিলাম, ইথাইল ক্লোরাইড। CH3 C2H5Br, ইথাইল ব্রোমাইড, ইথাইল ব্রোমাইড। আবার দেখো তো C2H5OH, কি নাম হলো? এটা হলো অ্যালকোহল, ইথানল। কি নাম হলো এটা? ইথানল। এই যে মদ বলতে আমরা ইথানলকে বুঝি, অ্যালকোহল বলতে আমরা কি
ইথানলকে বুঝি। হোয়াট ডু ইউ মিন বাই মানে অ্যালকোহল, মানে তোমাকে যদি কেউ বলে অ্যালকোহল বলতে তুমি কি বুঝো, তাহলে অ্যালকোহল বলতে আমরা ইথানলকে বুঝি। কারণ মদ হিসেবে মিথানল খাওয়া যায় না, বুটানলও খাওয়া যায় না, প্রোপানলও খাওয়া যায় না, শুধু ইথানল খাওয়া যায়। তাহলে মদ বলতে আসলে ইথানল, আর ইথানলকে আবার জৈব জ্বালানি হিসেবে বায়োফুয়েল হিসেবে ব্যবহার করা যায়। মানে মূল জ্বালানির সাথে কোনো কোনো দেশ 10%, কোনো কোনো দেশ 15%, কোনো কোনো দেশ 20% জৈব জ্বালানি কী করে, যোগ করে। কারণ জৈব জ্বালানি যে ইথানল কিন্তু অফুরন্ত, কখনো শেষ হবে না, বুঝছো? কিন্তু পেট্রোল, অকটেল, গ্যাসোলিন, ডিজেল, কেরোসিন এগুলো কিন্তু একদিন একদিন কী হবে, শেষ হয়ে যাবে। এই জন্য এটা আবার পরিবেশ বান্ধব, কিন্তু ওগুলো আবার কি নয়, পরিবেশ বান্ধব নয়। কোনো জৈব যৌগকে পচাইলেই অ্যালকোহল তৈরি হয়, ইথানল তৈরি হয়। এই জন্য ইথানলকে বলা হয় বায়োফুয়েল, বুঝছো? এটা যেহেতু দাহ্য পদার্থ। অ্যালকোহল কি পদার্থ? দাহ্য পদার্থ। দাহ্য পদার্থকে ইংলিশে কি বলে, বুঝছো না? রসায়নের প্রথমে আছে। হ্যাঁ, ফ্লেমেবল সাবস্টেন্স, ফ্লেম আগুনের শিখা, ফ্লেমেবল সাবস্টেন্স বা দাহ্য পদার্থ, বুঝছো? তাহলে এটা হলো দাহ্য পদার্থ। এই জন্য অ্যালকোহলকে আমরা কি জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। এটা কি ধরনের জ্বালানি? জৈব জ্বালানি, রাসায়নিক না, জৈব। এই জন্য বলা হয় বায়োফুয়েল। অন্য অন্য জ্বালানির সাথে এটাকে মিশায় ব্যবহার করলে সেটি ভালো হবে, আমাদের জ্বালানি, মূল জ্বালানির উপর চাপটা কম পড়বে। যেমন বলে না, ভাতের পরিবর্তে আলু খান, ভাতের উপর চাপ কমান। আর এখন তো উল্টা হয়ে গেছে, হ্যাঁ, আলুর পরিবর্তে ভাত খান, আলুর উপর চাপ কমান। কারণ আলু কেজি এখন 80 টাকা 70 টাকা, আর আগে আলু কেজি ছিল 5 টাকা 10 টাকা, চালের কেজি ছিল তখন বেশি, মানে অনেক অ্যাভেলেবেল আলু ছিল। আর এখন তো আলুর কৃত্রিম সংকেত তৈরি করে ফেলছে, চালের কেজি হলো 70 টাকা 65 টাকা, আবার আলুর কেজি কি তার চেয়েও বেশি। এই জন্য আমরা এখন উল্টাটা বলতে হচ্ছে আমাদেরকে, বুঝনি? তারপরে মূল জ্বালানি যেহেতু অফুরন্ত, মানে ওটা একদিন একদিন শেষ হয়ে যাবে, তো মূল জ্বালানির উপর চাপ কমানোর জন্য আমরা জৈব জ্বালানি কী করতে বলতেছি, ব্যবহার করতে বলতেছি। ক্লিয়ার? তার মানে জৈব জ্বালানি ব্যবহার করেন, মূল জ্বালানির উপর কি চাপ কমান। আমি 20% যদি জৈব জ্বালানি ব্যবহার করতে পারি, তাহলে আমার কি 20% সেভ হলো মূল জ্বালানি, যেটা আমার 100 বছর যাওয়ার, মানে 80 বছর যাবে, সেটা এখন কি 20% বেশি হওয়ার কারণে 100 বছর। আশা করি মনে হয় বুঝাইতে পারছি, এবং এইটুকুই তোমাদের আজকে ধারণা থাকলো। এখানে আমি যেভাবে লেখাইলাম পড়াইলাম ওভাবেই তোমরা সাহায্য করো। জীবাশ্ম কি এটা সম্পর্কে আমরা জানলাম। কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসকে একত্রে কি বলে? জীবাশ্ম জ্বালানি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। একটু 5 মিনিট 9টা বাজছে, একটু দেরি করো। জৈব যৌগ কি? কার্বনের যৌগকে জৈব যৌগ বলে। জৈব রসায়ন কি? কার্বনের রসায়নকে জৈব রসায়ন বলে। জৈব রসায়নের জনককে, ভোলারকে জৈব রসায়নের জনক বলা হয়, ফেডরিক ভোলার। জৈব যৌগ কি কি মৌল দ্বারা গঠিত? উত্তর হবে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এবং হ্যালোজেন। ফ্লোরিন, এই হ্যালোজেনের মধ্যে কে কে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তোমরা আবার বলবা যে স্যার এগুলো তো বইয়ে নাই, কই পেলেন? এগুলো ইন্টারের বই আছে, এবং দেখবা গাইড টাইডগুলো ঘাটাঘাটি করবে, এগুলো পাবা। জৈব যৌগের সংখ্যা কত কেউ যদি প্রশ্ন করে, তাহলে 90 লক্ষের উপরে। অজৈব যৌগের সংখ্যা মাত্র 90,000। তোমরা নেটেও সার্চ দিয়ে বের করতে পারো। তাহলে জৈব যৌগের যে এত বেশি সংখ্যা, আধিক্য বা প্রাচুর্যের কারণ কি? আমরা বললাম ক্যাটিনেশন, সমানুতা, পলিমারকরণ আর কার্বনের চার্জযোগ্যতা। ক্যাটিনেশন কি? একই মৌলের বিভিন্ন দৈর্ঘ্যে শিকল গঠন করা ধর্মকে ক্যাটিনেশন বলে। সমানুতা কি? একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট মৌলের অণুকে পরস্পরে কি বলে? সমান বলে। আমরা এগুলো যখন আবার ডিটেলস পরে যাবো, তখন আবার এগুলো পড়বো। তোমরা এই অধ্যায়টা ধরা ভালো করলা, কারণ এখান থেকে 3টা সৃজনশীল পাবো। কয়টা? 3টা আসবে। যদি 3টে অ্যান্সার করতে পারো, এবং বিক্রিয়াতে এখানে একটা ঝাঁকা গণিতের মতো মার্ক দিয়ে দেবে, খাসা মার্ক। তাহলে আমরা এই যে সমানুতার উদাহরণ এখানে দেখাইছি তোমাদেরকে। পলিমারকরণ কি? আমি এটা বললাম, কতগুলো মনোমার একটা আরেকটার সাথে যুক্ত হয়, যে বিশাল আকারের দৈত্য আকারের অণু গঠন করে, সেই দৈত্য আকারের অণুকে কি বলে? পলিমার বলে। আর যে পলিমার অণু তৈরি হয় তাকে পলিমারকরণ বিক্রিয়া বলে। সর্বপ্রথম প্রস্তুতকৃত যৌগ যৌগের নাম কি? ইউরিয়া। এর সংকেত কি? NH2 3NH2। ইউরিয়ার মধ্যে আবার শতকরা কত ভাগ নাইট্রোজেন থাকে? 46%। 46% নাইট্রোজেন। এটা বারবার পরীক্ষাতে আসবে। আমরা শতকরা সংযুক্তির অঙ্ক যখন করবো না, তখন এটা দেখবো পেট্রোলটা আর দিতে হবে 60 গ্রাম। 60-এর মধ্যে 28 ছিল নাইট্রোজেন, একের কত 100 কত, তখন দেখবা যে নাইট্রোজেন 46%। এবং বস্তার গায়ে, ইউরিয়া সারের বস্তার গায়েও লেখা থাকে যে ইউরিয়া 46% ইয়ে। আচ্ছা, হাইড্রোকার্বন কি আর কার্বোহাইড্রেট কি? আমি একটু ধারণা দিলাম। কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত দ্বিমূল যৌগগুলোকে হাইড্রোকার্বন বলে, যেমন মিথেন, ইথেন, প্রোপেন। হ্যাঁ, তবে অ্যালকিন, অ্যালকাইন এগুলো কিন্তু হাইড্রোকার্বন। অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইন তিনটেই কি? হাইড্রোকার্বন। দেখো, কার্বন আর ইয়ে ছাড়া কেউ নেই। আর হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ আমরা একটু ধারণা দিলাম। অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এলিফেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক শব্দের অর্থ কি? এলিফেটিক শব্দের অর্থ কি? এটা হলো চর্বিদার, এটা সুগন্ধযুক্ত। এগুলোকে আবার ভাগ করলাম সম্পৃক্ত, অসম্পৃক্ত। কার্বন কার্বন এক বন্ধন থাকলে সম্পৃক্ত, যেমন দেখো ইথেন, কার্বন কার্বন এক বন্ধন, মাঝখানে ইথেন, মানে এই যে এটা 2 নাম্বারটা, C2H6। কার্বন 2টা, হাইড্রোজেন 6টা, 1 2 3 4 5 6 ইথেন। কার্বন কার্বন মাঝখানে কয় বন্ধন? এক বন্ধন। তারপরে কার্বন কার্বন মাঝখানে দ্বিবন্ধন থাকলে অ্যালকিন হয়, কার্বন কার্বন মাঝখানে 3 বন্ধন থাকলে অ্যালকাইন হয়। ওকে, আচ্ছা। তারপরে আমরা প্রাকৃতিক গ্যাস কি? প্রাকৃতিক গ্যাসের শতকরা সংযুক্তি শিখলাম, মিথিলিনমূলক শিখলাম, অনেক কিছুই শিখলাম। মোটামুটি এগুলোই আজকে তোমরা বাসায় দিয়ে প্র্যাকটিস করো। ওই ছাত্রগুলো কালকে থেকে পরীক্ষা শুরু, তো ওদেরকে একটু আলোচনা করাই। জীবিকাটা পড়া দিই, সমাজে কত